আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি গ্রাম বাংলার ঘটনা নিয়ে। তবে শুরুতেই সবাইকে বলবো আজকে শুভ নববর্ষের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ঘটনাটা শুরু করব। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই জানিও কমেন্টস করে যে আজকে তোমাদের দিদিভাইকে শাড়ি পরে কেমন লাগছে। তো খুব সিম্পল একটু লুক দিয়েছি, কারণ আজকে যেহেতু আমাদের বাংলা নববর্ষ, একটু তো সাজতেই হবে। তো চলো আজকে সোজা যাব ঘটনায়। আজকে আমাদের একটি ভাই ঘটনাটা শেয়ার করে। ভাই বলে, দিদি ভাই আমি একটি গ্রামের ছেলে, তবে এখন কর্মসূত্রে আমি মুম্বাইতে থাকি। রাজেন দত্ত ঘটনাটা পাঠায়, বলে দিদি ভাই আমি একটি গ্রামের ছেলে। আমি যখন গ্রামে থাকতাম তখন আমার সাথে একটি ভৌতিক বাস্তব সত্য ঘটনা ঘটেছিল। আজকে সেই ঘটনাটা আমি শেয়ার করছি। আশা করি আপনার ভালো লাগলে আপনার চ্যানেলে আপনি আপনার অসংখ্য শ্রোতাদের শোনাবেন। তো চলো আজকে আমাদের ভাইয়ের ঘটনাটা আমি কালেক্ট করেছি আজকের দিনের জন্য। খুবই ভালো, কারণ আজকের দিনে এই ঘটনাটা আমি তোমাদের জন্য কোথাও গিয়ে সিলেক্ট করে রেখেছিলাম যে আজকে এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ভাই রাজেন বলে, দিদি ভাই আজকে আমি মুম্বাইতে আছি, আমার গ্রামের বাড়িতে এখন কেউই থাকে। তো এবার আমি সোজা চলে আসি ঘটনায়। মূল ঘটনাটা হচ্ছে আমার মা নেই, আমার মা মারা গেছেন। আমার বাবাও নেই, আমার বাবা আমার মায়ের অনেক বছর আগেই মারা যান। তো আমি বলতে পারো এক প্রকার আমার পাশে যে আমার এক প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশীকে আমি মামি বলে ডাকতাম। সেই মামি আমাকে বড় করেন। তো মামিরও কোনো সন্তান ছিল না। যখন আমার মা বাবা বেঁচে ছিলেন তখন আমার মামি আমাদের বাড়িতে আসতেন, মানে আমাদের পাশের বাড়ির যাকে আমি মামি বলে ডাকতাম সেই মামি আমাদের বাড়ি আসতেন। আমাকে ছোট থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করতেন যখন আমার মা বাবা জীবিত ছিলেন। তো মা বাবা গত হওয়ার পর উনি সত্যি কথা বলতে আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেননি। সত্যি কথা বলতে নিজের একদম আগলে আগলে চোখের সামনে রাখতেন। তো একটা সময় গিয়ে যখন আমি আস্তে আস্তে বড় হই, আমার যখন 21 বছর বয়স হয় তখন আমার ওই মামিও মারা যান। আমি পুরো একা হয়ে যাই। তো আমি নিজেকেই তখন নিজের মতো করে দেখাশোনা করতাম। তখন আমার বয়স 21 বছর। আমি ভালো খারাপ মোটামুটি তখন বুঝতে শিখে গেছি, আর নিজের মতো করে আমি চলতেও শিখে গেছি। তো একদিনের ঘটনা আমি বলি, সেটা হচ্ছে সন্ধেবেলা আমার খুব ভালো করে মনে আছে, আমি তখনও কিন্তু পড়াশোনা করি। তো আমি টিউশন পড়াতাম, তো টিউশন পড়াতে যাচ্ছি সন্ধ্যেবেলা আনুমানিক তখন সময় হচ্ছে 6:10-15। আমি গ্রামের পথ ধরে আমার একটা ছোট্ট সাইকেল ছিল, সেই সাইকেলটা নিয়ে আমি যাচ্ছি। আমার খুব ভালো করে মনে আছে সেদিনকে প্রচন্ড বাইরে মেঘ করেছিল, দুপুর থেকে কালো মেঘ বাইরে। আর ঠিক ভয় ভয় ছিলাম যে সন্ধ্যের সময় যখন আমি টিউশন পড়াতে যাব তখন যেন বৃষ্টি না আসে। তো যেই ভয় করেছিলাম ঠিক সেই কাজটাই তখনের মতো শুরু হলো। বৃষ্টি আসেনি, তবে কিন্তু বাইরে প্রচন্ড মেঘ করেছে, আকাশ পুরো লাল হয়ে রয়েছে, আর কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড বাজ পড়ার শব্দ হচ্ছে। আর ওই গ্রামের পথে আমার খুব ভালো করে আজও সেই সন্ধ্যাটা মনে পড়ে। গ্রামের পথে একটা কুকুর বিড়াল পর্যন্ত নেই, একটা মানুষের দেখা নেই। আমি শুধু আমার ওই পুরনো একটা সাইকেল, ওকে নিয়ে আমি যাচ্ছি। গ্রামের পুরো মেঠো পথ, আমাদের গ্রামটায় এখনো পর্যন্ত গেলে পারে মাটির রাস্তা দেখা যায়। তো আমি এই ঘটনাটা যে বলছি, এই ঘটনাটা আজ থেকে প্রায় 9 বছর আগেকারের ঘটনা। তো ওই সময় আমাদের গ্রামে কিন্তু ওরকম আলোর ব্যবস্থাও ছিল না, একদম গ্রামের মধ্যে দিয়ে আমাদের বাড়িটা ছিল। তো আমি রাস্তা দিয়ে যখন সন্ধেবেলা সাইকেলটা নিয়ে যাচ্ছি, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও বাজ পড়ছে, দুপাশে ফাঁকা মাঠ, চাষের মাঠ। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা জায়গায় আমার মনে হলো যে আমার সাইকেলটা নিয়ে আমি যাচ্ছি, সাইকেলটা একটা পিছু টান লাগে, পেছনে যেন একটা টান লাগে, মনে হলো কেউ যেন সাইকেলটাকে পেছন দিয়ে ধরে টানি। তো আমি নিজের মতো করে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছনে একটা টান লাগতে আমি ওখানে দাঁড়িয়ে পড়ি।
দাঁড়িয়ে আমি সাথে সাথে পেছনে দেখলাম, না পেছনে তো কিছুই নেই, এদিকে কিন্তু ওই সময় ঝড় উঠেছে। তো তখন আমি ভাবলাম, না ঝড় যখন উঠেছে এখন কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আমি যেখানে পড়াতে যাব, আমার ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা ছিল যাদেরকে আমি টিউশন করতে যেতাম। তো আমি তাড়াতাড়ি করে সাইকেলে উঠে আবার সাইকেল চালাচ্ছি। তো আমার খুব ভালো মনে আছে, আমার কাছে কোনো একটা গল্পের বই আমি সাথে করে নিয়ে যাচ্ছিলাম কোনো একটা বাচ্চাকে দেব বলে। তো সেই গল্পের বইটা যাতে আমার সাইকেলের পেছনের কেরিয়ারে ছিল, যাতে ওইটা কোনো মতে ভিজে না যায়। আমি আবার অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে, তখন টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে, সমানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওই সময় আমি দাঁড়িয়ে পেছন থেকে সাইকেলের আমি ওই বইটাকে সাথে সাথে সামনে নিয়ে আমি করি কি, ঠিক আমার হাতের এই ভাঁজটার মধ্যে আমি চেপে নিয়ে এক হাতে আমি সাইকেলটা চালিয়ে চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে আবারও আবারও আগের মতো আমার সাইকেলে পেছু টান পড়ে। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই যে বারবার সাইকেলের টান কেন লাগছে, পেছন দিক দিয়ে কেউ তো নেই, তাহলে সাইকেলের টানটা কেন লাগছে। আমি আবারও আগের মতো সাইকেল থেকে নেমে পড়ে আমি বারবার পেছনে দেখার চেষ্টা করি, এপাশ ওপাশে কেউ মাঠে কি লুকিয়ে গেল, কেউ কি আমার পেছনে পা টিপে টিপে আসছিল। কারণ আমি সাইকেল কিন্তু যতই জোরে চালাই এক হাতে কিন্তু সেরকমভাবেও সাইকেল আমি টানতে পারছি না, কারণ একটা হাতের ভাঁজে কিন্তু আমার গল্পের বইটা রাখা আছে। আর গ্রামের মেঠো পথ, রাস্তাও তো খুব একটা ভালো না। আর তখন ছিল সময়টা বর্ষাকাল, তো প্রায় ঝড় বৃষ্টি জল বর্ষায় ওই মেঠো পথে কাদা পুরো ক্যাটক্যাট করছে। তো আমি এক প্রকার ওই নেমে যাই সাইকেল দিয়ে, কারণ আমার পক্ষে এক হাতে ওই মাটির রাস্তা দিয়ে সাইকেল চালানো সম্ভব হচ্ছিল না। যখন আমি নেমে আমি সাইকেলটা এক হাতে ধরে নিয়ে কোনো রকমের বইটাকে হাতের মধ্যে চেপে আমি নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার তখন কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। আবার তার মধ্যে মাথার উপরে কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হবে, কারণ টিপ 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 করে সমানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এদিকে ঝোড়ো হাওয়া, তখনও কিন্তু খুব জোরে বৃষ্টিটা আসেনি। এরকম সময় আমি লক্ষ্য করি, ঠিক আমার যে সামনে মেঠো পথ, ওই মেঠো পথের একটা সাইডে একটা ধানের মাঠ আছে, যেখানটা প্রচুর শুকনো ধান শুকিয়ে গেছে ধান হয়ে। তো সেই শুকনো ধানের যে মাঠটা, ওখানটা আমি লক্ষ্য করি যখন বিদ্যুৎটা চমকায়, দেখলাম ওই মাঠের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে, আর সে ঠিক রাস্তার দিকে আসছে। তো আমি তখন মনে মনে ভাবলাম, হয়তো বা কেউ মাঠে গেছিল হয়তো কিছু করতে, কারণ গ্রামের রাস্তা, হয়তো কেউ হাট থেকে বাজার থেকে বাড়ি ফিরছিল, হয়তো কারোর কোনো রকম অসুবিধার কারণে মাঠে যেতে হয়। আমি সেটা মনে করে আমি একবার তাকিয়ে যে বিদ্যুতের ঝলকানির আলোতে তাকে দেখি, তারপরে কিন্তু সেদিকে আর তাকাইনি। আমি আমার মতো কিন্তু সোজা যাচ্ছি। আর আমাদের যেখানটা পড়াতে যেতে হতো একটা ক্লাবের পাশে, অনেকটা আমার বাড়ি থেকে কিন্তু রাস্তা, আমাকে সাইকেল চালিয়ে যেতে হয়। আর সেখানে আমি সাইকেল না চালিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে অনেকটা সময় আমার লাগছে। তো আমি যেতে যেতে ভাবলাম যে মাঠের মধ্যে কে ছিল, আমাদের পাড়ার কেউ, আমাকে তো চিনলে তো কথা বলতো, আমার সাথে তো কথা বললো না, পাড়ার কেউ না হয়তো। তো আমি এক প্রকার বলা যেতে পারে কিছুটা যাওয়ার পর একটা আমাদের ওখানে সাঁকো করা রয়েছে, বাঁশের সাঁকো, আর নিচ থেকে ঠিক মাটির চাষের জন্য জল যায়, এদিক আর ওই দিকে দুদিকেই জল ছাড়া হয়। আর ওই একটা কাঠের মানে ঠিক বাঁশের সাঁকো করা, বোঝাতে পারলাম বাঁশের সাঁকো। তা আমি যখন বাঁশের সাঁকোর উপর উঠি, আর পুরো পরিষ্কার ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে তার আলোতে বুঝতে পারছি পুরো রাস্তা জুড়ে ওই মেঠো রাস্তায় গ্রামের পথে কিন্তু ওই সময়টা কেউ নেই। হয়তো অন্যদিনও মানুষজন থাকে গ্রামে, কিন্তু হয়তো সেদিনকে দুপুর থেকে যে কালো মেঘ পড়েছে ওই ঝড় বৃষ্টির কারণে হয়তো কেউ বেরোয়নি। তো সেরকমভাবেই আমি যখন সাঁকোর উপর উঠি, তখন আমি লক্ষ্য করি যে একজন কেউ ওই মাঠ থেকে, যেখানে আমি প্রথমে দেখলাম ঠিক ওইখান থেকে কেউ বেরিয়ে, আমি কিন্তু দাঁড়িয়ে দেখছি, বেরিয়ে আমার দিকে আসছে। তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই আমাদেরই গ্রামের কেউ হবে, আমার সাথে হয়তো সে যাবে। আমি তার সাথে কথা বলতে বলতে যাই, কারণ ওই যে সাইকেলে যে পেছনে দুবার টান পড়ে, আমার কিন্তু তারপরে পুরো শরীর কিন্তু ভয়ে
পুরো মানে ভার হয়ে রয়েছে। আমি কিন্তু সেটা প্রকাশ করছি না। আমি একটা জিনিস ভাবি না, ভয় কেন পাবো, সাইকেল তো লোয়া। তখন আমার খুব ভালো করে মনে আছে, আমি যে ভয়তে প্রচণ্ড পরিমাণে ওখানে ভয় পেয়ে যাই, আমার এতটা ভয় লাগে, আমি তার জন্য ভাবলাম একটু সাঁকোর উপর দাঁড়াই, একটু কাঠের শাকের উপর দাঁড়িয়ে যাই, হয়তো গ্রামেরই কেউ হবে, দেখে তো মনে হচ্ছে গ্রামের কোনো প্রধান হবে, তো ওনার মতনই লাগছে। তো আমি এক প্রকার কাঠের শাকের উপর অপেক্ষা করছি, তখন কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে জোরে হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, দুদিকে যেটুনি ফাঁকা মাঠ, এত হাওয়া চলছে আর শাকও এক প্রকার দুলছে। এমন একটা পরিস্থিতিতে আমি তখন ভাবছি যে কতক্ষণে ওই যে মাঠ থেকে মানুষটা বেরোলো আমার কাছে আসবে। তো যাই হোক, এক প্রকার দাঁড়িয়ে থাকার পরে দেখছি সে আমার দিকে হেঁটে হেঁটে আসছে। আমি তখন তাকে খুব সাহস করে ডাকলাম, ও কাকা, কে গো কাকা, তুমি প্রধান কাকা? তখন আমাকে ওখান থেকে হাত দেখালো। তখন আমার মনটা একটু ভয় থেকে সাহসে পরিণত হলো, যে না, নিশ্চয়ই আমাদের গ্রামের কেউ আমাকেও চেনে, হাতটা দেখিয়েছে। তো দেখলাম সেই কাকা আস্তে আস্তে আমার কাছে আসলো। তখন কাকা আমাকে এসে বলছে, কিরে, কোথায় যাচ্ছিস? আমি তখন বললাম যে এই তো কাকা, প্রত্যেকদিন পড়াতে যাই না, টিউশন করতে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তখন বললো, আমি হাটের দিকে যাচ্ছি, ফুলের আমাকে তোড়া কিনতে হবে। এখন হাটে কি ফুলের তোড়া পাবো? তখন আমি বললাম, কোন ফুলের তোড়া কিনবে তুমি? রজনীগন্ধার ফুলের তোড়া? ঠিক আছে, তুমি চলো, আমি তো ক্লাবের ওখানে পড়াতে যাব, ক্লাবের পাশেই ওখানে একটা ছোট দোকান রয়েছে, ফুলের দোকান, হতে পারে তুমি ওখানে পেয়ে যাবে, তুমি আমার সাথে চলো। তো এই কথা বলতে বলতে ওই যে প্রধান, উনি কিন্তু আমাদের গ্রামের প্রধান, ওই কাকা তখন আমার সাথে কথা বলতে বলতে আমাকে বলল, রাজেন তাড়াতাড়ি চল বাবা, প্রচণ্ড বৃষ্টি আসছে, আর দেখ এইদিকে প্রচণ্ড মেঘ করেছে, কিন্তু বাজ পড়ছে, আর জানিস তো বাজ পড়লে না আমার ছোট থেকে খুব ভয় লাগে। দেখ, বুড়ো বয়স হতে গেল, দুদিন পর মারা যাব, এখনো বাজ পড়ছে, ভয় লাগছে, তুই একটা ইয়ং ছেলে হয়ে আমার জন্য তুই অপেক্ষা করছিস, তাহলে বলতো তোর কত সাহস, আর তোর এই প্রধান কাকার কিন্তু সাহসী নেই, কত ভীতু। তখন রাজেন বলে, দিদি ভাই, আমি প্রধান কাকার সাথে কথা বলতে বলতে মানে একটা সময় আমার ভয়টা মন থেকে চলে যায়, আমি প্রধান কাকার সাথে কথা বলতে বলতে গিয়ে পৌঁছই হচ্ছে আমার যেখানে পড়াই ওখানে। তো আমি গিয়ে দেখলাম ওখানে প্রায় আমি 7 থেকে 8টা বাচ্চাকে প্রত্যেক দিনই পড়াতে যাই। তো সেই দিন দেখলাম 4 জন এসছে। তা আমি বুঝতেই পারলাম বাইরে যেহেতু মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে, ঝোড়ো হাওয়া বইছে, তো হয়তো তার বাড়ির পরিবারের মানুষগুলো বাচ্চাগুলোকে পাঠায়নি, ঝড় বৃষ্টিতে না পাঠানোই ভালো। তো আমি ওই জন্যই অনেক মনে করে আসলাম যে যাকে যদি কেউ আসে পড়াবো। যাক গে, দেখলাম 4 জন বাচ্চা এসছে, তো আমি ওদেরকে পড়াতে বসলাম। তো পথেই খুব ভালো করে মনে আছে যে প্রধান কাকার সাথে দেখা হয়েছিল, ওই ক্লাব পর্যন্ত আসার আগে প্রধান কাকা কিন্তু মাঝ রাস্তা দিয়ে চলে যায়, বলল যে আমি বাড়ি যাই, ছেলেকে দিয়ে আনিয়ে নেবো, শরীরটা ঠিক ভালো লাগছে না। তো আমিও কিন্তু বাচ্চাগুলোকে ক্লাবে গিয়ে পড়াচ্ছি। হঠাৎ করে প্রচন্ড বাইরে ঝড় ওঠে। আমি তখন বললাম, যাকগে বাবা, আমি তোদের কাছে চলে এসেছি, তোদের এবার পড়াবো, নে তোরা সব খাতা খোল, তোদের পড়াশোনা করাই, আর আজকে তোদের আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো। কেন বলতো, কালকে তোদের অর্ধেকটা পড়িয়ে দেবো, আজকে তো আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, আর ঝড় বৃষ্টির সময় তো তোরা তাড়াতাড়ি বাড়ি যাবি, আমাকেও তো অতটা পথ আবার সাইকেল নিয়ে যেতে হবে, রাস্তা পুরো ফাঁকা জানিস, আজকে আসার সময় খুব ভয় লাগছিল, কে যেন সাইকেলটাকে টেনে টেনে ধরছিল। তো বাচ্চাগুলো আমাকে বলছে, ও দাদা, আমাদের ভয় দেখাচ্ছ নাকি তুমি? কে তোমার সাইকেল পেছনে টেনে ধরবে? কেউ ছিল না রাস্তায়, দেখোনি? তখন রাজেন ওদেরকে বলছে যে আমি তো অনেকবার পেছনে দেখেছি, কাউকে দেখিনি গিয়ে, আর তোদের ভয় দেখাবো কেন? তোদেরকে আমি ভয় দেখাবো? তোদের না মাস্টার মশাই হই? তো যাই হোক, রাজেন তাদের সাথে মানে বই বের করতে বলেছে বাচ্চাগুলোকে, আর গল্পটা বলছে যে আসার পথে কি হয়েছে। হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, আর প্রচন্ড ঝড় দিয়েছে বাইরে, আর বুঝতেই পারছো গ্রামে যেটা হয়,
মানে কারেন্ট গেল তো গেলই, সে কারেন্ট যে আসবে কি আসবে না তার কোনো কিন্তু ঠিক ঠিকানা থাকে না। তো রাজেন বলে দিদিভাই বাচ্চাগুলোকে সবে আমি কিছু লেখাবো, ওই সময় চলে গেল কারেন্ট। তো যাই হোক ওখানে কিন্তু বড় মোম কেনা থাকে, কারণ আমাদের তো গ্রামে বাড়ি, আমরা জানি হুটহাট করে কিন্তু একটু ঝড় মানে হওয়ার আগেই কারেন্ট অফ হয়ে যায়। তো সেরকমভাবে আমি একটা বড় মোম সাইডে রাখা থাকে ক্লাবের, তো ওইটাকে আমি ধরালাম, ধরিয়ে বললাম তোরা এখানে ভালো করে যেগুলো যেগুলো লিখতে দিয়েছি লেখ। তো দেখলাম 4টে বাচ্চা রয়েছে, তো আমি ওদের জন্য প্রায় দিন গ্রামের তো সব বাচ্চা, ওদেরও তো আর্থিক অবস্থা মা বাবার খুব একটা ভালো না, আমি জানি, খুব অল্প টাকা নিয়ে আমি পড়াশোনা করাই। কারণ টাকাটা নেওয়ার বিষয় হচ্ছে আমিও যেহেতুনি পড়াশোনা করি, আমার যেহেতুনি পড়াশোনা আর খাবার জন্য কিছু গ্রামের আমার যে প্রধান রয়েছে তারাও আমাকে কিছু টাকা দেয়। হ্যাঁ, তো পঞ্চায়েত থেকে আমার এই দিয়ে একার জন্য চলে যায় টিউশন করে। তো আমি ওদেরকে বললাম তোরা একটুখানি লেখ। ওদেরকে আমি লিখতে দিয়ে শুধু বাইরে বেরিয়েছি, দেখি প্রচন্ড ঝড়, পাতা ধুলো উঠছে। তো তখন সবাই দেখি দৌড়াচ্ছে বাড়ির দিকে, যে যেখানে ছিল। তখন আমাকে বলছে কিরে রাজেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে এলি কেন পড়াতে? বাড়ি চলে যা, বাচ্চাগুলোকে ছেড়ে দে, নাহলে পরে এই ঝড় বৃষ্টি কিন্তু আজকে মনে হচ্ছে রাত ভোর হবে, বাড়ি যাবি কি করে, তোর বাড়ি তো গ্রামের আরো ভেতরে। তখন আমি বললাম যে অসুবিধা নেই, আমি চলে যাব। তুমি চলে যাচ্ছ দাদা? মানে সে ক্লাবের পাশেই একটা দোকান রয়েছে লজেন কেনার, মানে আমি তো লজেন কিনতে যাচ্ছিলাম, তো লজেন্সের দোকান। তো দাদা বলল যে আমি তো বন্ধ করে দিয়েছি ভাই, আর লজেন পাবি না, আজকে এমনি পড়িয়ে নে, যা কালকে খাইয়ে দিবি তোর বাচ্চাদের লজেন। বলে সেই দাদা দৌড়াতে দৌড়াতে মাথার মধ্যে একটা ব্যাগ নিয়ে চলে গেল, কারণ তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ঝড় হচ্ছে। আমি তখন আবারও বাচ্চাগুলোর সামনে এসে ওদেরকে পড়াচ্ছি। হট করে 10-15 মিনিট পর শুনছি যে মানে পাশ থেকে কেউ একজন মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে। তো বলো হরি হরি বল, বলো হরি হরি বল, যেটা আমাদের হিন্দুদের বলে শ্মশানে নিয়ে যায় সেরকম নিয়ে যাচ্ছে। তো আমি সাথে সাথে বাচ্চাগুলোকে বললাম যে কি রে, কেউ মনে হয় গ্রামের মারা গেছে, বলে আমি সাথে সাথে ক্লাবের ঠিক যে দোরগোড়াটা রয়েছে গেটের সামনে, ওখানটা আমি দাঁড়াই, দরজার সামনেটা দাঁড়িয়ে রয়েছি। তো দেখলাম ওই ঝড় বৃষ্টির মধ্যেই, ওই তখন আনুমানিক কটা বাজে, 7:30 বাজে, ঝড় বৃষ্টির মধ্যেই দেখলাম একটা মানে কেউ মারা গেছে গ্রামে, তাকে নিয়ে যাচ্ছে। তো অনেক যারা মানুষ রয়েছে ওই মৃতদেহটাকে নিয়ে যাচ্ছে খাটে করে। তো দেখলাম আমার সাথে অনেকে চেনা, মুখ চেনা। তখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে কি গো, কে মারা গেল, কি হয়েছিল? তখন আমাকে যে কথাটা বলল আমার শুনে সারা শরীর ওখানে জমে গেল। সেটা আমাকে বলল আমাদের গ্রামের পঞ্চায়েত দাদা মারা গেছে। তখন আমি বললাম গ্রামের পঞ্চায়েত দাদা? কোন পঞ্চায়েত দাদার কথা বলছো? তখন বলছে যেই দাদার সাথে সাঁকো থেকে আমি হেঁটে হেঁটে আসলাম, মাঠের উপর থেকে আসছিল, তার সে নাকি মারা গেছে। আমি তখন বললাম এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি আজে বাজে কথা বলছো তোমরা? ওই কাকু মারা গেছে, ওই কাকু তো আমার সাথে আসলো, এখন আমি যখন আসছিলাম, তাহলে ওই কাকু কি করে মারা যাবে? বলছি কি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবা মা মারা গেছে সেই চিন্তা তোর মাথাটা খারাপ হয়ে গেছে। ওই পঞ্চায়েত দাদা তো কালকেই মারা গেছে, কালকে জানিস না বাজ পড়ে মারা গেছে, মাঠে গেছিল। আমি বলছি বাজ পড়ে মারা গেছে, মাঠে গেছিল? তখন আমার মুখ থেকে মানে কথা বেরোচ্ছে না। আমি তো করবো যে কালকে যদি বাজ পড়ে মারা যায় তাহলে আজকে আমি কার সাথে আসলাম? বলছে হ্যাঁ বাজ পড়ে মারা গেছিল, তার বাড়ির ছেলে পুলেরা সব বাইরে থাকে, আসবে বলে ডেড বডিটাকে রেখে দিয়েছিল, এই এখন বিকাল থেকে নিয়ে যাব করে এখন সন্ধ্যে 7টা 7:30 বাজে, এখন শ্মশানে নিয়ে যাচ্ছি। তার ছেলে পুলে মেয়ে সবাই এসছে, তারা তো বাইরে থাকতো, বাবা মারা গেছে খবর দিলে তার মেয়ে সন্তানরা আসবে না, তো তারা আসলো। ওই প্রধান গেছিল মাঠে, প্রধানের সেই জমিটা আছে না, প্রধান ওখানে গেছিল। আর কালকে তো জানিস সারাদিন বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কালকে তো বাজ পড়ে মারা গেছে। আমি তখন বলছি কালকে যদি বাজ পড়ে মারা যায় তাহলে ওই প্রধান কাকা আমার সাথে কি করে আসলো? আর ফুলের কথা আমি তখন মানে কি বলবো, আমি তখন একা একা পাগলের মতো বকছি, আর যে বলছিল সে আমার দিকে তাকাতে তাকাতে চলে গেল। তখন যখন আমার সামনে নিয়ে ওই কাকার বডিটা নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল করতে করতে, সত্যি কথা বলতে আমি তখন সাথে সাথে ক্লাবের যে গেটটা রয়েছে, গেটের ওখানটা একটু উঁচু উঁচু, তো ওখানটা আমি উঠে গিয়ে
মুখটা দেখার চেষ্টা করি, সত্যি দেখি সেই প্রধান কাকা ঠিক আমার দিকেই মুখটা পাশ ফিরে শুয়ে রয়েছে, মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে। প্রধান কাকা কিন্তু মারা গেছে। তো যাই হোক, বাজ পড়েছে কিন্তু ওনার গায়ে বাজ পড়েনি। উনি যে মাঠে গেছিল, ঠিক ওই যেখানে উনি মাঠে কোনো একটা কাজের জন্য যায়, ওনার কিন্তু ওখানে চাষের জমি আছে, কোনো কারণে আর ঝড় বৃষ্টির সময় ছিল, ওনার পাশে পড়েছে যে বাসটা, উনি কিন্তু হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো দর্শক বন্ধু, আমাদের রাজেন দত্ত ভাই একটা প্রত্যন্ত গ্রামের ছেলে। ভাই বলে, দিদি ভাই, এই ঘটনাটা ঘটার পর আমি মানে প্রত্যেক দিন যখনই বিকালবেলা পড়াতে যেতাম না, টিউশন করতে, আমার কোথাও গিয়ে খুব ভয় লাগতো যে আমার সাথে এই জিনিসটা ঘটেছে। আর আমি গ্রামের কাউকে বলে আমি বিশ্বাস করাতেই পারতাম না যে এই জিনিসটা আমার সাথে ঘটেছে, এটা বাস্তব, এটা আমি সত্যি কথা বলছি। কেউ বিশ্বাসই করতো না। সবাই বলতো যে অল্প বয়স তো তোর, যখন ছিল তোর মা মারা গেছে, বাবা মারা গেছে, তুই ওগুলো চিন্তা করিস, একা একা একটা ছেলে মানুষ হচ্ছিস, তো তুই চিন্তায় চিন্তায় না একা একা তুই একটু পাগল টাইপের হয়ে গেছিস। প্রধান যে দাদা যদি মারা যায়, সেই দাদা তোর সাথে কি করে কথা বললো? আমি এমন কি ফুলের কথাটাও বলি, তো সবাই বলে তুই বানিয়ে বানিয়ে গল্প বলিস, তুই পাগল হয়ে গেছিস। তারপর একটা প্রকার মানে দিন যেতে যেতে আমার ওই গ্রামে থাকা বন্ধ হয়ে গেল। কারণ আমি সবাইকে না এই কথাটা বলতাম, জানি না কেন কেউ বিশ্বাস করতো না, তাও বারবার লোককে আমি বলতাম। তখন আমাকে সবাই বলতো তুই পাগল হয়ে যাচ্ছিস, তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুই পাগল হয়ে যাচ্ছিস। এই কথা এক প্রকার শুনতে 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 সত্যি আমি পাগল হয়ে যেতাম। তারপর আমি ওখানে ওই যে প্রধান কাকা ছিল, মারা যাওয়ার পর ওনার যে ছোট ছেলে ছিল, উনি ওখানে প্রধান হয়। তো তারপর আমি ওনাকে গিয়ে বলি যে আমি এখানে থাকবো না, আমার যে মা বাবার বাড়িটা আছে, এই মা বাবার বাড়িটা যদি বিক্রি করে কিছু টাকা যদি আমাকে ব্যবস্থা করে দেওয়া হয়, আমি এখান থেকে চলে যাব। তারপর কথা মতো সেই প্রধানের ছেলে প্রায় একটা বছর টাইম নেয়, তারপরে আমাকে অল্প কিছু টাকা দেয়। যা দেয়, গ্রামের বাড়ি, আমাদের তো সেরকম কিছু ছিল না, তবে যা টাকা দেয় সেই টাকা নিয়ে আমি চলে আসি মুম্বাইতে। মুম্বাইতে কিন্তু আমার এখানে অনেক পরিচিত আত্মীয় স্বজন তারা থাকে, আমি তাদের কাছে চলে আসি। এখানে এসে আমি কিন্তু এখন একটি জায়গায় কাজ করি, আর আমি মুম্বাইতেই এখন থাকি। কিন্তু আমার মুম্বাইতে থাকাকালীনও আমার সেই গ্রামের সেই দিনের সেই সন্ধ্যার ঘটনাটা আজও মনে পড়ে। আজও আমি মুম্বাইতে বসে, আমার এখানে অনেক বন্ধু হয়েছে, তাদেরকে আমি কিন্তু আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাটা আমি তাদেরকে বলি। তবে কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, এইটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আমাদের রাজেন ঘটনাটা পাঠিয়েছিল। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আজকে যেতে যেতে সবাইকে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। যদি কথা বলার হয় হোয়াটসঅ্যাপে আগে হাই লেখো, যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা জানাও, তারপরে আমি তোমাদের সময় বুঝে ফোন করে নেবো। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো। আর হ্যাঁ, প্রতিটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনাটা শেয়ার করতে পারো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট।